কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছি। মনে এক অজানা ভয় কাজ করতে লাগলো। তারপরেও কোনো মতে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ভিতরে যেতে লাগলাম। গেটের ভিতর যেতে লাগি আর ক্যাম্পাসের দিকে যেতে লাগি। ঠিক তখনই দেখলাম সেখানে কিছু ছেলে মেয়ে ভিড় করে আছে, আর আমি চিৎকার চেঁচামেচির আওয়াজও শুনতে পেলাম। তাই আমিও সেখানে চলে গেলাম আর দেখতে লাগি ভিড় করার ঘটনাটা কি। আমি ভিড়ে গিয়ে দেখলাম একটা মেয়ে একটা ছেলেকে সজোরে থাপ্পড় দেয় আর ক্যাম্পাসের সমতল ভূমিতে ধাক্কা মেরে ফেলে দেয়। আরও দেখলাম সেখানে কিছু ছেলেপেলে আছে যাদের হাতে হকি স্টিক। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার মুখে মুখে তর্ক করার? আমি একটু টিচার রুমে আমার কাজে যাচ্ছিলাম, তখন তুমি আমাকে বলছিলা ক্যান্টিন থেকে নাস্তা নিয়ে সোজা তোমার টেবিলে দিয়ে যেতে, কিন্তু আমার আগে টিচার রুমে কাজটা শেষ করতে হবে। আমি অনেক তাড়ায় ছিলাম, তাই আমি সেখানে চলে গেছিলাম। প্লিজ অরিন, আমাকে ক্ষমা করে দাও। তোর সাহস তো কম না, আমাকে তুমি করেও আমার নাম ধরে ডাকতেছিস। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না। এই তোরা এটার হাড্ডিগুলো ভেঙে দে। বলতেই ছেলেগুলো সেখানে পড়ে থাকা ছেলেটাকে মারতে লাগে। এই ছোট লোকের বাচ্চা, যখন আমি কিছু বলবো তখন যদি তোর হাজার কাজ থাকে সেটা বাদ দিয়ে আগে আমারটা করতে হবে, বাকি সব পরে, বুঝছিস? আর তোর সাহস কি করে হলো আমাকে তুমি করে আর আমার নাম ধরে ডাকার? আমাকে আপনিও ম্যাম বলে ডাকবি, বুঝছিস? মেয়েটা কথাগুলো বলল, কিন্তু ছেলেগুলোকে মার থামাতে বলেনি। সেখানে থাকা সকলেই সেই দৃশ্য উপভোগ করতে ব্যস্ত, কিন্তু কেউ সামনে যাচ্ছে না। ঠিক তখনই কলেজে একটা গাড়ি আসে আর সেখান থেকে একটা লোক এসেই মেয়েটার কাছে যায়। অরিন, মা আমার, কি করছিস তুই? ছেড়ে দে ছেলেটাকে। দেখ মার খেয়ে ছেলেটার কি হাল হয়েছে, আর একটু মার খেলেই মরে যাবে। আব্বু, এই বেয়াদব আমার কথা না শুনে আমার মাথা খারাপ করে দিল, সাথে আমার মুখে মুখে তর্কও করেছে সে। আজকে ছেলেটাকে আমি উপযুক্ত শিক্ষা দিব, যাতে নেক্সট টাইম কেউ এমনটা আমার সাথে না করে। লোকটা কোনো মতে ভুলিয়ে ভালিয়ে মেয়েটাকে নিয়ে যায়, আর ছেলে পেলেও সেই ছেলেটাকে মেরে আধমরা করে ফেলে যায়। আমিও দৌড় দিয়ে সেই ছেলেটাকে ধরে উঠাই, দেখলাম অতিরিক্ত মারের কারণে ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে। ভাই একটু সাহায্য করুন, ছেলেটাকে হসপিটালে নিতে হবে। তখনই একটা ছেলে এসে আমার সাথে ছেলেটাকে ধরে ও আমরা দুজনে মিলে ছেলেটাকে হসপিটালে নিয়ে যাই। ডাক্তার এসে ট্রিটমেন্ট করতে লাগে, আর আমার সাথে আরেকটা ছেলে আসছিল, সেও আমার পাশে দাঁড়িয়ে আছে। ভাই ছেলেটাকে এইভাবে মারলো আর কেউই বা এগিয়ে আসলো না কেন? আসলে যদি কেউ এসেই ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করত, তাহলে সেই মেয়েটা যে যেত তাকেও ছাড়তো না। সে একা না পারলেও তার কিছু বড়লোকি ফ্রেন্ডের দিয়ে যে বা যারা বাঁচানোর জন্য যেত তাদেরও ছাড়ে না মেয়েটা, যেমনটা দেখলেন। কেন ভাই, মেয়েটা কি কোনো গুন্ডার বোন বা মেয়ে নাকি যে এমন করে বেড়ায়? না ভাই, তবে টাকার ও পাওয়ারের অহংকার করে এইসব করে বেড়ায়। বাহ, তো মেয়েটা কি কোনো বড় লোকের মেয়ে নাকি? হ্যাঁ ভাই, বড়লোক বলতেই পারেন, তবে শুধু বড়লোক বললেই না। মেয়েটার নাম অরিন। মেয়েটা আমাদের এলাকার এমপির একমাত্র আদরের মেয়ে, তাই তার বাবাও মেয়েটাকে সকল স্বাধীনতা দিয়ে দেয়, যার ফল আমরা ভোগ করতেছি। তাই মেয়েটাকে সকলের এমপির অহংকারী মেয়ে বলে, কারণ তার বাপের টাকা ও পাওয়ার দিয়ে আমাদের উপর রাজত্ব করে বেড়ায়। কিছু বললেই মেয়েটা ক্ষেপে যায়, আর মেয়েটা যাই বলে আমাদেরও তার কথা মেনে চলতে হয়। যদি কিছু করতে যাই তাহলে মেয়েটা তার বাপের পাওয়ার দেখিয়ে প্রিন্সিপাল দিয়ে আমাদের চুপ করিয়ে দিবে। এমপি তার মেয়ের সকল অন্যায় কাজকেও প্রশ্রয় দিচ্ছে। কেউ কিছু করতে গেলেই এমপি তার পাওয়ার দিয়ে সকল কিছু সামলে নেয়। তবে এটা কিন্তু ঠিক না। মেয়েটা বেশি আদর দিয়ে বাদর বানিয়ে দিল, আর এভাবে চলতে থাকলে তো কেউ শান্তিতেও থাকতে পারবে না। টাকা আর পাওয়ার আছে বলে এসব নিয়ে অহংকার করতে হবে? এটা কোনো কথা? কিন্তু ভাই, আমরা কিছুই তো করতে পারি না। শুধু আমরা সেই এমপির অহংকারী মেয়ের চাকর হয়ে কলেজে থাকতে হচ্ছে। আর তাছাড়াও এমন কেউই এই কলেজে নাই যে কিনা এই এমপির অহংকারী মেয়ের সাথে টক্কর দিতে পারবে। আজ পর্যন্ত এমপির চেয়ে বেশি পাওয়ারফুল কেউ এই কলেজে আসেনি। আচ্ছা ভাই, আপনাকে দেখে তো নতুন মনে হচ্ছে। হ্যাঁ, আমি নতুন। আমার নাম মোহাম্মদ ওবায়দুর রহমান অন্তর, আর গতকাল ভর্তি হয়েছিলাম, আর আজকে আমার প্রথম দিন ক্লাসে। কিন্তু এখন আমি এনাকে নিয়ে হসপিটালে আসলাম। আমি তানভীর। পরিচিত হয়ে খুশি হলাম। আচ্ছা ভাই, আপনার তো আজ প্রথম দিন, আপনি ক্লাসে যান। আজকের দিন মিস করিয়েন না, পরে সমস্যায় পড়বেন। আমি এখানে আছি। থ্যাংক ইউ ভাই। এরপর তানভীর থেকে বিদায় নিয়ে চলে গেলাম কলেজে। সেখানে গিয়ে আমার ক্লাস খুঁজতে লাগি, আর ক্লাস পেয়েও যাই। আমি ক্লাসের সামনে যেতেই দেখি ক্লাসে স্যার উপস্থিত। আসতে পারি স্যার? হ্যাঁ আসো। তুমি তাহলে সে নতুন ছেলেটা, তাই না, যে আসার কথা ছিল? প্রিন্সিপাল স্যার আমাকে বলেছিল তোমার কথা। জি স্যার, আমি নতুন। সো এভরিবডি, আজ থেকে তোমাদের সাথে ক্লাস করবে।
কি নাম তোমার? সকলকে তোমার পরিচয়টা দাও। আমার নাম মোহাম্মদ ওবাইদুর রহমান অন্তর, আর আজ থেকে আপনাদের সাথে পড়ব, ক্লাস করব, আর মজা মাস্তিও করব। গুড বয়। আচ্ছা, তোমার বাবা কি করে অন্তর? স্যার, আমার আব্বু তো গাড়ি চালায়। কি, একটা ড্রাইভারের ছেলে তাও আমার সাথে পড়বে? কথাটা শুনে দেখতে লাগলাম কে এইভাবে কথাটা বলে। পরে দেখলাম সেই মেয়েটার কেউ না, সেই এমপির অহংকারী মেয়েটা। তাকে আমার ক্লাসে দেখে অবাক হয়ে গেলাম আমি। একটা ড্রাইভারের ছেলে আমাদের সাথে পড়বে? আল্লাহ, প্রিন্সিপাল স্যারের কি রোগ হলো? কোনো স্ট্যাটাস বলতে কিছুই নেই নাকি তার? আমাদেরও তো একটা স্ট্যাটাস আছে। কোথায় আমরা আর কোথায় একটা খ্যাত ড্রাইভারের ছেলে? আর এইটাকে তো দেখতেও বাজে লাগতেছে, জাস্ট ডিসকাস্টিং। অরিন, এইসব কি হচ্ছে? এইভাবে কথা বলে নাকি? স্যার, সত্যি বলতে এই কলেজে পড়তে হলে একটা স্ট্যাটাসের প্রয়োজন হয়, আর সেই স্ট্যাটাসটা তো এই খ্যাতমার্কা ছেলের নেই। আর দেখেন না কি আজব শার্ট প্যান্ট পরে আছে সে, মনে হচ্ছে ফুটপাত থেকে কিনে আনছে। কোনো কোয়ালিটি আছে এইটা এখানে পড়ার? কি করব বলেন, ভাগ্যের জোরে চলে আসলাম আমি। আল্লাহ চাইছে বলেই তো এখানে অ্যাডমিশন নিতে পারলাম। অরিন, থামো, অনেক হয়েছে। আর অন্তর, তুমি যাও আর বসে পড়ো। স্যারের কথা মতো আমিও একটা সিটে বসে পড়ি, আর স্যারও ক্লাস করাতে শুরু করে। আমিও বেশ ভালো করে মনোযোগ সহকারে ক্লাস করলাম। ক্লাস শেষ। আমি যখনই ক্লাস থেকে বের হতে যাব তখনই আমার মোবাইলে কল দেখলাম, আব্বু কল দিছে। তাই আমিও আস্তে করে এক সাইডে চলে যাই আর কল রিসিভ করি। হ্যালো আব্বু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর আমার ফাজের পোলাটা, কেমন আছিস? আমি তো ভালোই, আর আমি বাড়িতে না থাকার কারণে তো মনে হয় তুমিও বেশ ভালোই আছো। থাকো ভালো, সেটাই তো আমি চাই। চুপ বেটা, তুই নাই, ঘর ফাঁকা ফাঁকা লাগছে। তোর বোন আর আম্মু ও চুপসে আছে। বাবা তুই কই আসলে বলতো? কেন, আমি বাড়ি থেকে কি বলে বের হইছি মনে আছে? আমি বের হওয়ার পর যদি আমাকে খুঁজে বের করতে পারো তাহলেই বাড়িতে আসবো, না হলে আসবো না। আমি বাহিরে মজা করে দিনকাল কাটাবো। তবে একটা কথা ভুলেও লোক লাগিয়ে খুঁজবা না, নিজে খুঁজে বের করো। চ্যালেঞ্জ দিয়ে আসছি আমি। ঠিক আছে, আমি নিজেই তোকে খুঁজে বের করে কান ধরে তো বাড়িতে নিয়ে আসবো। এখন কি করিস? এই তো আছি, আর কি কোনো মতে। তুমি বাসায়? না রে আব্বু, আমি তো অফিসে। আচ্ছা শোন, টাকা পয়সা লাগলে আমাকে বলিস, কারো কাছে চাইবি না। ওকে, আচ্ছা রাখি। নিজেরও বাকিদের খেয়াল রাখিও, আর চ্যালেঞ্জের কথা ভুলে যাইও না। ফাজিল একটা। এখন বাপ একটা কুলু দে, ওরা দেশে তো, আর আমি একা খুঁজে বের করতে পারবো না তোকে। থাক, কান্না করিও না। একটা ক্লু দিয়ে দিলাম, আমি আমাদের শহরে আছি। ওকে, এবার রাখি। পারলে খুঁজে বের করো এবার। বলেই কল কেটে দিলাম। এরপর আমিও ক্যাম্পাসের দিকে যেতে লাগি। সেখানে গিয়ে দেখি এমপির সেই অহংকারী মেয়ে ও তার বন্ধুদের নিয়ে আড্ডায় ব্যস্ত। তাই আমিও সেখান থেকে সরে যেতে লাগি আর হাঁটতে লাগি। ওই ড্রাইভার। আমিও শুনে না শোনার ভান করতে লাগলাম। কিছুক্ষণ পরে পিছন থেকে একজন আমার ব্যাগ ধরে টান দেয়। আমি পিছে ঘুরে দেখি এমপির মেয়ে আমার ব্যাগ ধরে টান দেয়, আর সেখানে তার বন্ধু বান্ধবীরাও উপস্থিত। আজব, ব্যাগ ধরে টানলেন কেন? ওই ড্রাইভারের বাচ্চা, তোকে ডাকতেছি যে শুনিস নাই? কই, আপনি আমাকে ডাকলেন? আর একটু মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শিখুন। আর আমার একটা নাম আছে, সেটা ধরে ডাকলে আমি সাড়া দিতাম, কিন্তু আপনি তো আমাকে তুচ্ছভাবে কথা বলতেছেন। ওই ছোড়া, তোকে কিসের সম্মান দিয়ে কথা বলতে হবে তোকে? সেই তো একটা ছোট লোক ড্রাইভারের বাচ্চা তুই, আর আমি যাকে যেভাবে ডাকবো সেটাই সঠিক। ও আচ্ছা, বাদ দেন, বলেন ডাকছেন কেন? আমার একটু তাড়া আছে। ওই কিসের তারা তোর? আগে আমার কাজ, এরপর বাকি সব। আর কলেজে আসতে না আসতে অ্যাটিটিউড দেখানো শুরু করে দিয়েছিস, তাই না? ক্লাসরুমে তো ভালোই বকবক করতেছিলি, আমার মুখের উপর তর্ক করতেছিলি। আর এই তর্কের জন্য আজকে একটাকে মেরে আত্মরা করে ফালায় রাখছি। আজ তুই হয়তো নতুন বলে জানিস না, এই কলেজে একমাত্র এই অরেনেই রাজত্ব চলে। তার উপরে এই কলেজে কেউ কথা বলতে পারে না। তাই নেক্সট টাইম আমার মুখের উপর কথা বলিস না, না হলে তোর কপালে খুব বড় মাপের দুঃখ আছে। আর যা বলবো তা কোনো টু শব্দ ছাড়াই মেনে চলিস, তাহলেই হয়তো কলেজে টিকতে পারবি তুই। জি আপু। গুড। আর ভুলেও আমার কথা অমান্য করার চেষ্টা করিস না, যদি করিস এর ফল ভালো পাবি না। এবার চল আমাদের সাথে। কোথায় আপু? আসতে বলছি না, এত কথা কিসের? তারপর অরিনের সাথে যেতে লাগি। তবে জানি না এখন কি হবে আমার সাথে। মনে এক অজানা ভয় কাজ করতে লাগলো। অরিন ও তার বন্ধুরা আমাকে নিয়ে ক্যাম্পাসের এক কোনায় গেল। তারা বসলো আর আমাকে দাঁড় করিয়ে রাখলো। অরিন, এবার এটার কি করবি সেটা বল। আরে ভাই দাঁড়া না, নতুন মোড়ক এটা, একটু মজা তো নিতেই হচ্ছে। এই খ্যাত, এদিকে আয়। জি বলেন, আর কি করবেন বা করাবেন আমাকে দিয়ে? তেমন কিছু না, শোন, ওই যে ক্যান্টিনের দিকে একটা লোককে দেখতে পারতেছিস? হ্যাঁ তো। হ্যাঁ তো মানে, তাকে গিয়ে একটা থাপ্পড় মেরে আয়। সরি আপু ভাইয়ারা, আমি এটা করতে পারবো না। পারবি না মানে?
পারতে হবেই তোকে। এটা সম্ভব না। আমি শুধু শুধু সেই লোকটাকে কেন মারবো? আর তিনি তো আমার আব্বুর বয়সী মনে হচ্ছে। আর আমি আজ পর্যন্ত কোনো মুরব্বির গায়ে হাত উঠাইনি, না মনে হয় সামনে উঠাবো। তাই আমি এই কাজটা করতে পারবো না। তুই যদি কাজটা না করিস তাহলে আমরা আমাদের হাত তোর উপর সাফ করব। এখন চিন্তা কর কোন অপশন নিবি। সরি, আমি মারতে পারবো না। আর আপনারা যেটা বলতেছেন সেটা অন্যায় আর পাওয়ারের মিসইউজ। সো আমি নিজের উপর হাজার কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু অন্যদের উপর বিনা কারণে বিন্দুমাত্র আঘাত করতে পারবো না। কারণ আমার আব্বু আম্মু এই শিক্ষা আজ পর্যন্ত দেয়নি আমাকে। তাহলে তুই মার খা। বলেই সেখানে থাকা ছেলেগুলো আমার হাত চেপে ধরে আর একটা একটা করে আমাকে মারতে লাগে। আর আমিও কোনো মতে কষ্ট করে সহ্য করে নিলাম। অরিনও সকলে আমাকে ইচ্ছে মতো মারলো। আর অরিন তো বেশ মজাই পেল আমাকে মেরে। আর সকলের মার দেখতে পেয়ে সে আরো বেশি খুশি হয়। আমি দেখলাম ক্যাম্পাসের সকলেই আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউ এগিয়ে আসলো না। কারণ এগিয়ে আসলেই এই বড়লোকের অহংকারী ছেলে মেয়েগুলো তাদের উপরও অত্যাচার করবে। কিরে, এখন কেমন লাগতেছে তোর? কথাটা শুনলে তুই বেঁচে যেতি, কিন্তু আমি আগেই বলেছিলাম যে আমার কথা শুনবে না তাকে আমি অনেক কষ্ট দিয়েই ছাড়বো, আর সহজেই কলেজে টিকতে দিব না। যা, আজকের মতো তোর জন্য থেরাপি এইটুকুই, কাল না হয় আবার দিব। এই চল তোরা, আজকের জন্য এইটুকুই থাক, কাল আবার দিব। তারা সকলে আমাকে সেই জায়গায় রেখে চলে যায়। আর আমিও আমার ঠোঁটে হাত দিয়ে দেখি মার খাওয়ার ফলে ঠোঁট ফেটে যায় আর রক্ত বের হচ্ছে। একটা মেয়ে আমার কাছে এগিয়ে আসে। এই নিন পানি। মেয়েটা আমাকে পানি এগিয়ে দিয়ে, জি ধন্যবাদ। আমি পানিটা নিয়ে একটু কুলি করে নিলাম। আপনার তো ঠোঁট ফেটে গেছে। সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তবে ধন্যবাদ এগিয়ে আসার জন্য। আপনিও তো একজনের বিপদে এগিয়ে গেলেন। আর এই নিন, এটা নিয়ে ঠোঁটে চেপে ধরুন। মেয়েটা একটা রুমাল এগিয়ে দিয়ে, ধন্যবাদ, তবে এটা আমার লাগবে না, আমার রুমাল আছে। বলেই উঠে দাঁড়ালাম। আসলে আপনার ভাগ্যটা অনেক খারাপ। এমন কলেজে চলে আসলেন যেখানে শান্তিতে নিঃশ্বাসটুকু ফেলতে পারবেন না আপনি। এই মেয়েটা ও তার বন্ধুদের জন্য আমরা কিচ্ছু করতে পারি না, না শান্তিতে থাকতে পারি আমরা। বাবার টাকা ও পাওয়ার দিয়ে অহংকার করে বেড়ায় মেয়েটা। আর এখন আপনার সাথে যা করলো ঠিক আমাদের সাথেও তাই করে, এবং সিনিয়র ভাইয়া ও আপুদের সাথেও এমনটা করে বেড়ায় মেয়েটা। সমস্যা নেই, আমাদেরও সময় আসবে তাদের উচিত শিক্ষা দেওয়ার। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস, 1 সেকেন্ড। আচ্ছা, আমাকে বাসায় যেতে হবে, আমার একটু কাজ আছে। এই অবস্থায় যেতে পারবেন আপনি? কিছুই করার নেই, যেতে তো হবেই। আমি মেয়েটার থেকে বিদায় নিয়ে কলেজের গেটের বাহিরে চলে আসি। মেয়েটা আজকে তার পাওয়ার আমাকে দেখাচ্ছে ভালো। বাপের পাওয়া দিয়ে কলেজের রাজত্ব করে বেড়াচ্ছে সে, কিন্তু সেটাই জানে না কাকে পাওয়ার দেখাচ্ছে। তার বাপকে আমি গিলে ফেলতে পারবো, এতটুকু ক্ষমতা আমার আছে। আর আমি কে সেটা জানলে মেয়েটা ও তার বাপের পাওয়ারগিরি একদম বের হয়ে যাবে। তার বাপের টাকা ও পাওয়ারের অহংকারী করে বেড়াচ্ছে সে। ওয়েট করো, সময় হলে আমিও দেখাবো। শুধু কয়েকদিন তোমাদের তামাশা দেখবো আমি। এরপর কষ্ট করে একটা রিক্সা দাঁড় করিয়ে চলে যাই আমার ভাড়া বাসায়। আমি আমার ভাড়া বাসায় আসলাম। এসেই রিক্সা থেকে নেমে বিল দিয়ে বাসার কাছে চলে যাই আর পকেটে থেকে চাবি বের করে বাসার তালা খুললাম। এরপর ভিতরে গিয়ে দরজা আটকে দিলাম। শরীর ব্যথা করতেছে, তাই হাত মুখ ধুয়ে খাটে কিছুক্ষণের জন্য লেটিয়ে পড়ি। এরপর কোনো মতে উঠে রান্না করে নিলাম আর খেয়ে খাটে শুয়ে পড়লাম। তখনই আমার কল বেজে ওঠে আর দেখি আমার হারামি একটা ফ্রেন্ড কল দিছে। কিরে রোহান, কি অবস্থা? শালা, আমার অবস্থা জিজ্ঞেস করতেছিস? 2 মাস ধরে তোরে দেখি না, কই তুই? আসি আর কি, এক চিপাই। কেন, কি হয়েছে? শালা, কি হয়েছে মানে? তোরে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম। শালা, আমি তাসিন শিয়াব মিস করতেছি তোরে। আর শালা, তুই কোন কলেজে ভর্তি হয়েছিস? হ্যাঁ হয়েছি বটে, কিন্তু একটা কাহিনী আছে। শালা, কোন কলেজে ভর্তি হয়েছিস সেটা বল, আমরা ভর্তি হব। আর একসাথে হলে তো আবার সেই মজা হবে মামা। শালা দূরে থাক তোরা এখন, পরে না হলে আমি ধরা খেয়ে যাব। ধরা খেয়ে যাবি মানে? কথাটা বুঝলাম না। আমি রিয়েলিটিতে যা, কিন্তু কলেজে আমি অন্য পরিচয়ে ভর্তি হয়েছি ও আছি। এই শালা, ক্লিয়ারলি বল, মাথায় কিছুই ঢুকতেছে না। তোরা তো আমার সত্যিটা জানিস, কিন্তু কলেজে আমাকে চিনে একটা ড্রাইভারের খ্যাত ছেলে হিসেবে। কি, ড্রাইভারের ছেলে? তাও তুই? কথাটা শুনে পুরোই বেক্কেল হয়ে গেলাম। তুই যদি ড্রাইভারের ছেলে হোস তাহলে আমরা কি? আমরা বাদ দিলাম, আমি তাহলে কি হব? তোর আব্বুর যে রেপুটেশন আছে না সেই কলেজের, আমার মতে খুব কম মানুষেরই সেই রেপুটেশন আছে বলে মনে হয়। আর তুই কি না? তোর বেটা, এখন মোট কথা আমরা এক সাথে হব না। তোরা অন্য কোথাও ভর্তি হয়ে যা। আমি আপাতত যে কলেজে আছি না সেই কলেজে বড়লোকের ছেলে মেয়েদের তামাশা দেখতেছি। আর মজার ব্যাপার কি জানিস? কি এমপির মেয়ে আমাকে টাকা ও পাওয়ারের গরম দেখাচ্ছে। বলিস কি?
এমপির মেয়ে তোরে টাকা ও পাওয়ারের গরম দেখায়? আর বুঝলাম তুই কোন কলেজ আছিস, তবে যেহেতু তুই আছিস, আমিও বাকিরাও সেই কলেজে ভর্তি হব। শালা, তোদের জন্য পুরা গেমটা নষ্ট হয়ে যাবে আমার। আরে রাখতেছিস কেন? আমরাও তো তোর মতো করেই কলেজে এন্ট্রি নিব। না, আমি একবার বারণ করলাম মানে সেটা আর হবেই না। দোষ, এমন করিস কেন? একত্র হলে কি সমস্যা? আচ্ছা বাদ দে, তুই মানা করলি তাই আর বাড়াবাড়ি করতে চাচ্ছি না। এখন তুই আসিস কই? আমি শহরের মধ্যেই আছি, আর একটা রুম ভাড়া করে থাকতেছি। ও আচ্ছা দোষ, 2 মাস তো হয়ে গেল, দেখা করি নাই। চল না একটা মিট আপ পার্টি করি। এখন না রে দোস্ত, পরে করব। এইসব করতে গেলে আমার পরিচয় ফাঁস হয়ে যাইতে পারে। আমরা পরে মিট আপ করবো। ঠিক আছে দোস্ত, তুই যা বলিস, তবে কোনো সমস্যায় পড়লে অবশ্যই আমাকে জানাবি। ওকে, ভালো থাকিস। আর যদি আব্বুর সাথে কথা হয় ভুলেও বলিস না তোর সাথে আমার কথা হয়েছে। আর আমি কোথায় আছি সেটাও তুই জানিস। আমি আব্বুকে চ্যালেঞ্জ দিছি, পারলে আমাকে খুঁজে বের করে দেখাক। আচ্ছা, তবে দোস্ত আঙ্কেলের হাওয়া বের হয়ে যাবে, কারণ তুই যে জিনিস আমার ভালো করেই জানা আছে। আচ্ছা ভাই, পরে কথা হবে। ওকে বাই। এরপর কল কেটে দিলাম। তখনই মনে পড়লো হসপিটালে ছেলেটার কথা, তাই আমিও কষ্ট করে উঠে যাই আর রুমে তালা লাগিয়ে চলে গেলাম হসপিটালে। সেখানে গিয়ে দেখি ছেলেটা তানভীরের সাথে কথা বলতেছে, আমিও তাদের কাছে চলে গেলাম। আমি আহত ছেলেটাকে বলি, ভাই এখন কেমন আছেন? তানভীর ছেলেটাকে বলে, ভাই, ইনি সেই ব্যক্তি যে আপনাকে আমাকে সহ এখানে নিয়ে আসে। থ্যাংক ইউ ভাই আমাকে সাহায্য করার জন্য। ভাই এটা আমার কর্তব্য ছিল। আচ্ছা ভাই, আপনার নামটা কি? আমার নাম সুজন। আমার নাম অন্তর। আচ্ছা তানভীর ভাই, বিলের কথা কিছু বলছে? না, বলে নাই। আর আমাকে ভাই ডাকিয়েন না। আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, তবে বন্ধুরা যেভাবে তুই তোকারি করে সেভাবে কথা বললে বন্ধু হতে পারি। তারপর আমরা 3 জনে বন্ধুত্ব করে নিলাম। আচ্ছা, আমি বিলের ব্যাপারটা জেনে আসি। আমিও যাব তোর সাথে। ঠিক আছে। আর সুজন, তুই রেস্ট কর। আমি আর তানভীর বিলের ম্যাটার শেষ করে আসি। এরপর আমি আর তানভীর মিলে কাউন্টারে গেলাম। এরপর পেশেন্টের ডিটেলস দিয়ে বিলের কথা জিজ্ঞাসা করলাম। স্যার, বিল কিভাবে দিবেন? ক্যাশ নাকি ক্রেডিট? জি, ক্রেডিট কার্ড। তখনই দেখলাম তানভীর চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। জিহ্বায় কামড় দিলাম। শালার, ভুলেই গেলাম আমি এখন একজন সাধারণ ড্রাইভারের ছেলে, যার কাছে টাকা পয়সা তেমন থাকার কথা না, থাকলেও কম থাকবে। আর ক্রেডিট কার্ড তো ভুলেও থাকার কথা না। অন্তর, তুই ক্রেডিট কার্ড দিয়ে বিল দিবি? হ্যাঁ, এইগুলো আমার ইনকামের টাকা। আমি ফ্রিল্যান্সিং এর টাকা ব্যাংকে জমিয়ে ক্রেডিট কার্ড করে রাখছি। ও আচ্ছা। এরপর বিল দিয়ে দিলাম। তানভীর হ্যাঁ বল অন্তর। সুজনকে সন্ধ্যায় ডিসচার্জ করে দিবে বলল, তাই তাকে বাড়িতে আসতে হবে। ওকে। এরপর সন্ধ্যা পর্যন্ত কোনো মতে কষ্ট করে তানভীরের সাথে ছিলাম। সুজনকে ডিসচার্জ করে দিল আর আমরাও একটা সিএনজি ভাড়া করে তার বাড়িতে পৌঁছে দিলাম। আচ্ছা দোস্ত, তোর নাম্বারটা দিতে পারবি? আরে বেটা নে, মানা করছে কে? পরে নাম্বার দিলাম। আচ্ছা ঠিক আছে দোস্ত, কাল কলেজে দেখা হবে। ওকে, খোদা হাফেজ, ভালো থাকিস। তানভীরকে বিদায় দিয়ে চলে গেলাম নিজের ভাড়া করা বাসায়। এরপর রাতের খাবার খেয়ে আম্মুর সাথে কথা বলে ঘুমিয়ে পড়ি। সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রওনা দিলাম কলেজের উদ্দেশ্যে। কলেজের গেটে পৌঁছে গেলাম আর কলেজের গেট দিয়ে ঢুকতে লাগি। এই অন্তর, দাঁড়ান। পিছন থেকে মেয়েলি কণ্ঠে। তখনই আমি পিছনে তাকালাম আর দেখলাম কালকের মেয়েটা আমাকে ডাক দিল আর আমিও থেমে গেলাম। কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালোই আছি। চলেন একসাথে কলেজের দিকে যাই। চলেন। আমরা দুজনেই কলেজের ভিতরে যেতে লাগি। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম আশা, আর আমি আপনার নামটা জানি। জানেন কিভাবে? আরে আমি আপনার ক্লাসমেট, আর গতকাল আপনি আপনার নাম ও পরিচয় দিলেন না। ও হ্যাঁ, আচ্ছা চলেন ক্যান্টিনের দিকে নাস্তা করব। এরপর আশাকে নিয়ে ক্যান্টিনে গেলাম আর একটা টেবিলে বসলাম। তো আপনার বাবা কি করে? আমার বাবা একজন সাধারণ চাকরিজীবী, আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। যাক, ভালোই। এরই মধ্যে আমাদের নাস্তা চলে আসলো। নাস্তা নিন। আমি আশাকে ট্রে এগিয়ে দিয়ে আমরা দুজনেই নাস্তা করতে ব্যস্ত। ওলে বাবালে, এই এদিকে দেখ, ড্রাইভারের বাচ্চা আসতে না আসতে গার্লফ্রেন্ড জুটিয়ে নিল। আমি দেখলাম অরিন ও তার বন্ধু বান্ধবীগণ ক্যান্টিনে উপস্থিত, আর তারা আমাকে ও আশাকে নিয়ে মজা করতেছে। কি রে ছোট লোকের বাচ্চা, আসতে না আসতে গার্লফ্রেন্ড পেয়ে গেলি? ভালোই তো। আশা, এনাদের কথায় কান দিয়ে লাভ নাই, আপনি নাস্তা করেন। ওই বলে না, পাছে লোকে কিছু বলে, ধরে নেন ব্যাপারটা অনেকটা এমনই। কিরে ছোট লোক, জিএফ পেলি কই? আমাদের সাথে একটু পরিচয় করিয়ে দে, আমরা একটু পরিচিত হই তার সাথে।
আরে আরে করিস কি অনেক, দেখ তাদের ডেটে ডিস্টার্ব করতেছিস কেন, চালিয়ে যাক না, ছোট লোকের ডেটিং। তবে এই ড্রাইভারের বাচ্চা, আমাদের টেবিলটা একটু পরিষ্কার করে দিয়ে যেত, তোকে 10 টাকা দিব। আমরা কথা কানে না দিয়ে নাস্তা করতে লাগি। কি রে ছোট লোকের বাচ্চা, কথা কানে যায় না? বলছি না এসে টেবিল পরিষ্কার করে দিয়ে যা। আমিও আর বসে থাকতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম। দাঁড়ালেন কেন? ওই যে দেখতেছেন না, ডাকতেছে। বসেন আপনি। এদের তো আর কাজ নেই, খালি আমাদের মতো ছেলে মেয়েদের নিয়ে এই সবই করতে পারে। মনে তো হয় না এইগুলোর একটাকেও বাসায় শিক্ষা দিছে। এই মেয়ে, কি বললি তুই? অরিন, মেয়েটা কিন্তু আমাদের ইনসাল্ট করলো। দাঁড়া, এই মেয়েটার সাথে এই ড্রাইভারের বাচ্চাকে উচিত শিক্ষা দিতে হবে এবার। বলেই অরিন ও বাকিরা টেবিলে বসা থেকে দাঁড়িয়ে যায় আর আমাদের দিকে এগিয়ে আসে। এই মেয়ে, কি বললি তুই? তোর সাহস তো কম না। এই মেয়েটাকে ধর, আজকে এটার 12টা বাজাবো, তার আগে এই ছোট লোকের বাচ্চার খবর নেই। অরিনের কথা মতো তার বন্ধুরা মেয়েটাকে ধরে আর অরিন আমার দিকে এগিয়ে আসে, আমার কলার চেপে ধরে। এই ড্রাইভারের বাচ্চা, তোকে কাল বলেছিলাম আমি যেটা বলবো নিমিষেই তোকে সেটা করতে হবে। কাল মার খেয়ে মন ভরে নাই তোর? যা, তোর আজকে মন ভরিয়ে দেবো আমি। বলেই অরিন কষে আমাকে 4টা থাপ্পড় দিল আর মারতে লাগে। তারপরেও চুপ রইলাম, কিছুই করলাম না আমি। এই দুইজন মেয়েটাকে ধর, আর বাকিরা এই ছোট লোকের বাচ্চাকে ইচ্ছে মতো নিচের হাত সাফ করে নেয়। অরিনের কথা মতো অরিনের বন্ধুরা আমাকে মারতে লাগে, কিছুক্ষণ মারার পরে আমাকে ছেড়ে দেয়। এই মেয়ে, তোর সাহস তো কম নয়। তুই আমাদের অশিক্ষিত বলিস, আমাদের তুচ্ছ করে কথা বলিস, তোকে এর উপযুক্ত শাস্তি দিতেই হবে। বলেই অরিন আশার দিকে এগিয়ে যেতে লাগে। যখনই আশাকে ধরতে যাবে ঠিক তখনই আমি অরিনের হাত ধরে ফেলি। আমাকে যা করছেন কিছুই বলি নাই, কিন্তু এনাকে কোনো কিছু করতে যাবেন না। ছোট লোকের বাচ্চা, তুই আমার হাত ধরছিস, তোর সাহস তো কম না। আপনার কপাল ভালো, আমি আপনাকে এখনো কিছুই করতেছি না। যদি আপনার জায়গায় কোনো ছেলে হতো তাকে জন্মের শিক্ষা দিয়ে দিতাম আমি। হাত ছাড় বলতেছি। তখনই পিছন থেকে অরিনের একটা বন্ধু আমাকে চেপে ধরে। ছোট লোকের বাচ্চা, অরিনের হাত ছাড়। অরিনের হাত ছেড়েই নিমিষেই পিছিনায় ঘুরে ছেলেটার নাকে ঘুষি মেরে দেই, আর সেও উল্টে পড়ে। ঘটনাটা দেখে অরিনের আরো দুটো ছেলে বন্ধু এগিয়ে আসে আর তাদের দুটাকেই এক এক করে মেরে ক্যান্টিনের ফ্লোরে ফেলে রাখি। এবার অরিনের হাত ধরে সোজা ক্যাম্পাসের দিকে নিয়ে যাই। আর ঘটনাটা দেখে সেখানে উপস্থিত ছেলে মেয়ে আমার কাণ্ড দেখে অবাক হয়ে যায়। আমি অরিনকে কলেজ ক্যাম্পাসের একদম মাঝখানে নিয়ে আসি আর দিলাম সজোরে থাপ্পড়, যাকে অরিন ব্যালেন্স রাখতে না পেরে ক্যাম্পাসে পড়ে যায়। এই মেয়ে, কি মনে করিস নিজেকে? বাপের টাকা ও পাওয়ার আছে বলেই কি যা খুশি করে বেড়াবি নাকি? আর তোদের টাকা আর পাওয়ার আছে বলেই তোরা মানুষ, বাকিরা মানুষ না। তোদের টাকা আছে বলেই রাজত্ব করে বেড়াবি, আর বাকিদের তোদের চাকর মনে করিস। মনে হয় না তোকে বাসায় কেউ শিক্ষা দিছে। ছোট লোকের বাচ্চা, তুই আমাকে মারছিস, এর ফল তোকে খুব ভালোভাবেই ভোগ করতে হবে, দেখে নিস। দেখা যাক কে ফল ভোগ করে। পড়ে থাক এখানে। ইচ্ছা তো করতেছে তোর হাত পা ভেঙে পঙ্গু করে তোকে এই কলেজের গেটে বাটি হাত বসিয়ে দিতে। তবুও মেয়ে বলে শুধু থাপ্পড়ে দিলাম। তোর বন্ধুগুলোকে মেরে কি হাল করছি দেখিস নাই? তবুও তোর ভাগ্য ভালো। আজ তুই যা করছিস এর জন্য তোকে জঘন্যভাবে পস্তাতে হবে, বলে দিলাম। তারপর থাক, তোর মতো নিরীহ এমপির মেয়ের সাথে বকবক করতে ইচ্ছা করতেছে না, থাক পরে এখানে। বলে আশাকে নিয়ে ক্লাসের দিকে চলে গেলাম। অন্যদিকে অরিনের মনে অন্তরের জন্য ক্ষোভ জমে গেল। সেও মোবাইল বের করে তার বাবাকে আজকের ঘটনাটা বলে, যা শুধু অরিনের বাবা ক্ষেপে যায়। কোন বিয়াদব ছোট লোকের বাচ্চা সাহস হয়েছে আমার আদরের মেয়ের গায়ে হাত দিছে? আমি তাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। আবু, কিছু একটা করো। তুই চিন্তা করিস না মা, আমি দেখতেছি বেটাকে। বলেই কল কেটে দিল। ছোট লোকের বাচ্চা, আজ পর্যন্ত আমার আব্বু আম্মু আমার গায়ে হাত উঠালো না, আর তুই কিনা আমাকে থাপ্পড় দিলি। তোকে তো এবার মজা বোঝাবো আমি। এইদিকে অন্তর, তুমি অরিন ও তার বন্ধুদের মারাটা উচিত করনি। এখন অরিন নিশ্চয়ই তার বাবাকে বলবে। ভয় পাই নাকি? এই অরিন তার এমপি বাপকে? আমাকে চিনে না তো। আমাকে চিনলে এই এমপি আমাকে বাপ বাপ বলে। আমার পা চাটতে চলে আসবে। কিছুক্ষণ পরে স্যার আসে আর আমরাও ক্লাসে মন দিলাম। ক্লাস শেষ করলাম। আমি আশাকে নিয়ে যখনই বাইরে গেলাম দেখলাম অরিন ও তার বাবা উপস্থিত, আর তাদের সাথে 5 জন পুলিশও আছে। আমাকে দেখেই অরিনের বাবা আমার কলার ধরে। এ বেয়াদবের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার মেয়ের গায়ে হাত দেওয়ার? আজ পর্যন্ত আমি হাত দিলাম না, আর তুই কিনা আমার মেয়েরে চড় মারছিস। আজকে তোর খবর আছে। অরিনের বাবা আমার কলার ধরে বলে, অফিসার, এই বেয়াদবকে নিয়ে যান আর উচিত শিক্ষা দিবেন এটাকে। এই, তোরা বেটাকে হাত করা পরিয়ে নিয়ে আয়।
অফিসারের কথা মতে কনস্টেবলগুলো আমার হাতে হাতকড়া পরিয়ে দেয়, যা দেখে অরিন একটু স্বস্তি পায়। অফিসার, এই বেটারে এমন হাল করবেন যাতে এরপর এই বেটা কেন কোনো মানুষেরই সাহস না হয় আমার মেয়ের গায়ে হাত দেওয়ার। প্রয়োজনে হাত, শরীরের হাড়গুলো ভেঙে দিবেন বেটার। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দেখতেছি বেটাকে। এই, তোরা নিয়ে চল। পুলিশ আমাকে নিয়ে যেতে লাগে। আশা অফিসারকে কিছু বলতে চাইছিল, আমি থামিয়ে দেই আর ইশারা দিয়ে বুঝিয়ে দেই শান্ত থাকতে। আমাকে নিয়ে পুলিশ যেতে লাগে। বলছিলাম না আমাকে মেরে তুই অনেক বড় ভুল করছিস, এখন মজা বুঝবি তুই। আমি অরিনকে দেখে একটা মুচকি হাসি দিলাম আর যেতে লাগি পুলিশদের সাথে। পুলিশ আমাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে, তা দেখেই পুরা কলেজ ক্যাম্পাসের সকলে দেখতে লাগে। আমাকে পুলিশের গাড়িতে বসানো হয়, ঠিক যেমনটা আসামিদের বসিয়ে নিয়ে যাওয়া হয় আমাকেও সেভাবেই নিয়ে যেতে লাগে। তবে আমার মনে কোনো ভয় নেই, কারণ প্রথমত আমি কোনো অন্যায় করি নাই, দ্বিতীয়ত সামনে যা হবে তা আমি ঠিক সামলে নিতে পারবো বলে মনে করছি। কিরে, তুই এভাবে চুপচাপ বসে আছিস কেন? কথা বলছিস না যে? বোবা নাকি? আমি কথাই নয় কাজে বিশ্বাসী, তবে কিছু কথা না বললেই নয়। আপনারা এমপির কথা মতো আমাকে তুলে নিয়ে যাচ্ছেন, তার কারণ হলো আমি এমপির মেয়েকে মারছি। শুধু এমপির মেয়ে না, এমপির মেয়ের বন্ধুদেরও তুই মারছিস। জি, ঠিক বলছেন, তবে কেন মারছি তা জানেন? আসলে আপনারা সেটা জিজ্ঞেস করার প্রয়োজনই মনে করেননি। থাক, কিছুই বলবো না, আর কথা বাড়িয়েও লাভ নেই। থানায় চলেন, সেখানেই যা হবার হবে। আমি আর কোনো কথা না বলে তাদের সাথে যেতে লাগি। অন্যদিকে অরিন ভীষণ খুশি, কারণ আমাকে সে উপযুক্ত শাস্তির দেওয়ার ব্যবস্থা করে দিছে। ছোট লোকের বাচ্চা খ্যাত, তো সাহস কি করে হলো আমাকে চর মারার? এবার বেটা মজা বোঝ। আজকে নিশ্চয়ই তোর হাড্ডিগুলো ভেঙে চুরমার হবেই, আর কাল তোকে দেখে আমি সেই লেভেলের মজা নিব। তুই অরিনের সাথে লাগতে আসছিস, এবার বুঝবি অরিন কি জিনিস। এইদিকে আমরা থানায় পৌঁছে গেলাম আর ভিতরে গেলাম। আচ্ছা, আমি একজনকে কল করতে চাচ্ছি, যদি অনুমতি দিতেন। কাকে কল করবি? ওয়েট করেন, বুঝতে পারবেন। আমিও মোবাইল বের করে আমার খুব পরিচিত আঙ্কেল একটাকে কল দিলাম আর থানায় আসতে বললাম। এই, একে লকআপে নে। জি স্যার। তারা আমাকে লকআপে নিয়ে যাচ্ছে, আর প্রায় আমি লকআপের থেকে কিছুটা দূরেই, তখনই থানায় একজন উপস্থিত হয়। এই অফিসার, স্যার একে। পিছন থেকে একজন লোক, সবাই লোকটাকে দেখেই থ হয়ে গেল। সিএম স্যার, আপনি? সকালে সিএমকে দেখে থ হয়ে গেল। সিএম স্যার, আপনি এখানে কি করতেছেন? আমি এখানে কি করতেছি সেটা পরে বুঝবি, আগে ছেলেটার আমার কাছে নিয়ে আই। কোনটাকে স্যার? কোনটাকে মানে? ওই যে ওই ছেলেটাকে। সিএম আমার দিকে আঙ্গুল দেখিয়ে সিএম এর কাণ্ড দেখে সেখানে উপস্থিত পুলিশ সদস্য সকলেই থ হয়ে গেল, কারণ স্বয়ং সিএম থানায় আসছে আর আমার দিকে ইশারা করে বলতেছে তার কাছে নিয়ে যেতে। আমাকে কনস্টেবল সিএম এর কাছে নিয়ে যায়। অন্তর, বাবা ঠিক আছিস তুই? সিএম এর কথাটা শুনেই সকলে থ হয়ে গেল, কারণ সিএম আমাকে বাবা আর আমার নাম ধরে ডাকতেছে। অথচ পুলিশদের সাথে খারাপ ব্যবহার করলো সিএম, কিন্তু আমার সাথে ভালো ব্যবহার করতে দেখে তারা টাসকি খেয়ে গেল। আমি আমার হাত করা দেখিয়ে, আঙ্কেল আমি তো ঠিক আছি, কিন্তু এই, তোরা কার হাতে হাত করা পড়াইছিস? খোল তাড়াতাড়ি এটা। আরে আঙ্কেল, কুল অ্যান্ড রিল্যাক্স, এটা জাস্ট একটা হাত করা। এটা সবার জন্য না, আর তারা তোকে কেন এখানে আনছে? আর এই, তোরা এর হাত করা খুলতেছিস না কেন? সিএম এর ধমক শুনে সাথে সাথে আমার হাত করা খুলে দেওয়া হয়। এবার বল, তোকে এখানে কেন আনছে? সাইডে আসো, সব বলতেছি। আমি সিএম আঙ্কেলকে সাইডে নিয়ে যাই আর ঘটনাটা খুলে বলি। মোশারফের বেশি পার চলে আসছে, তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা। না আঙ্কেল, কিছু করিও না, আমি একটু তামাশা দেখতে চাই। আর শুনো, আব্বুর সাথে কথা হইলে এই ব্যাপারে কিছুই বলিও না। শুধু এই ব্যাপারে না, আমার সাথে যে দেখা হইছে, আমি যে এখানে আছি সেটাও বলিও না। কেন? আমি এই এমপির শেষ দেখেই ছাড়বো। না, আমি বারণ করলাম। কথা শোনো, আমি যখন বলবো তখন যা করার করিও, কিন্তু এখন না। আর যা বলছি সেটাও যাতে মনে থাকে। আর শুনো, ভুলেও যাতে এরা আমার পরিচয় জানতে না পারে, ঠিক আছে? ঠিক আছে, তুই যা বলিস, তবে নেক্সট টাইম যেখানে সমস্যায় পড়বি আগে আমাকে কল দিবি, ওকে? ওকে আঙ্কেল, এখন আমি যাই, পরে কথা হবে। আর থ্যাংক ইউ আসার জন্য। ওই, আমি তোর বিপদে আসলাম, এটা আমার কর্তব্য, এতে থ্যাংক ইউ দেওয়া লাগবে না। কেন, আমাকে কি মেয়ের জামাই বানাবা নাকি? দূর বেটা, মেয়েই তো নাই, না হলে কি হাতছাড়া করতাম তোকে? আফসোস। আচ্ছা আঙ্কেল, আমি যাই। আমি তোকে পৌঁছে দিই।
আরে আঙ্কেল, আমি বাসায় থাকি না তো, আমি একটু আলাদা আছি। আর লাগবে না, আমি যাইতে পারবো। এরপর সিএম আঙ্কেল থেকে বিদায় নিয়ে একটা রিক্সা নিয়ে চলে গেলাম আমার সেই ভাড়া করা বাসায়। সেখানে গিয়ে অন্যান্য দিনে যা যা করতাম সেই দিনটাও একইভাবেই ছিলাম। পরের দিন সকালবেলা আমি ঘুমাচ্ছি, কারণ আজকে শুক্রবার, মানে আমার ঘুম দিবস। আমি ঘুমাইতে প্রচুর ভালোবাসি, বলতে গেলে আমি চা আর ঘুম পাগলা। হঠাৎই আমার মোবাইলে কল আসে। আমিও কোনো মতে নড়ে চড়ে উঠলাম আর দেখলাম রোহান কল দিল। হ্যালো, কিতা হইছে? মামা আজকে তো শুক্রবার, চলো মিট করি। শালা, বললাম না এখন না, কয়েকদিন পরে। মামা বিরিয়ানি খাওয়ামু। তুই কি মনে করিস বিরিয়ানির কথা শুনে আমি রাজি হয়ে যাব? আরে আমি কেন, আমার আব্বু রাজি হয়ে যাবে। কই তুই বল, আমি এখনই আসতেছি। শালা আমি জানতাম তো বিরিয়ানির কথা শুনে তুই লাফাইতে লাফাইতে আসবি। মামা তোর ফেভারিট রেস্টুরেন্টে আয়, আমরা অপেক্ষা করতেছি। আমি আসবো ঠিকই, কিন্তু যে রূপে আসি সেইভাবে আসবো। দোস্ত একটু আপগ্রেড হয়ে আয়, হালকা হলেই হবে। আচ্ছা আসতেছি, ওয়েট কর, রাখি। ওকে, তাড়াতাড়ি আয়। বলেই কল কেটে দিল। প্রায় 2 মাস পর সে হারামি বন্ধুদের সাথে মিট করব। বিরিয়ানির জন্য অতটা এক্সাইটেড না যতটা হারামিগুলোর সাথে মিট করতে এক্সাইটেড আমি। তাই ফ্রেশ ও গোসল করে নিলাম, কারণ এখন বের হলে মনে হয় না বাসায় আসতে পারবো। এর চেয়ে ভালো একসাথে জুমার নামাজটাও পড়ে আসবো। তারপর গেঞ্জি প্যান্ট পরে রেডি হয়ে নিলাম আর বাসায় তালা লাগিয়ে চলে গেলাম গন্তব্যের উদ্দেশ্যে। আমি সেই জায়গায় পৌঁছে গেলাম যেখানে হারামিগুলো আসার কথা বলল। আমিও রেস্টুরেন্টের ভিতরে যেতেই দেখলাম 3 হারামি, সিহান, রোহান আর তাসিন বসে আছে। ভালো তো ভালো না, এইসবই করে বেড়াই তোরা। তারা আমাকে দেখে টেবিলের থেকে উঠে ঝাঁপিয়ে পড়ে আমার উপর। শালা তোকে কত মিস করছি জানিস? হারামি, আমাদের ফেলে থাকতে পারতেছিস? আমরা তো শালা মনে হয় এতিম হয়ে গেলাম। শেষমেশ দেখা তো করলাম, তো কি অবস্থা তোদের সেটা বল। সেই মজায় আছি শালা, দিনকাল বোরিং যাচ্ছে, আগের মতো মজা করতে পারতেছি না। মজা মাস্তি করতে বারণ করলো কে? কর তোরা মজা মাস্তি। তুই থাকলেই মজা করা যায়, না হলে তো। ব্যাস শুরু করে দিলাম 4 জনই আড্ডা। নামাজের সময় 4 জনই নামাজ পড়ে আবার আড্ডা দিতে ব্যস্ত। লাঞ্চও বাহিরে করি আমরা, এরপর আবার আড্ডায় মেতে থাকি। আর আড্ডাও মজা মাস্তি করে দিনটা শেষ করে ফেললাম। রাতের বেলা, ওকে হারামিগণ, আজকের মজা এতটুকুই থাক। আবার দেখা হলে জমিয়ে আড্ডা ও মজা মাস্তি করব। মামা নেক্সট কবে মিট করবি? দেখি, তবে আশা করি এই মাসে আর মিট হবে না। আচ্ছা তোরা কলেজে ভর্তি হয়েছিস? হ্যাঁ হয়েছি, রোহান আমাদের বলেছিল তোর ব্যাপারে, কিন্তু তুই তো বারণ করলি আর বললিও অন্য কোথাও ভর্তি হইতে, তাই হলাম অন্য একটা কলেজে। কিন্তু একটা কথা, যখনই কোনো বিপদে পড়বি বা হেল্প লাগবে আমাদের অবশ্যই বলবি। ওকে। এরপর তাদের থেকে বিদায় নিয়ে হেঁটে হেঁটে বাসার দিকে যেতে লাগি। রাস্তায় হাঁটছি আর আজকের দিনটার কথা ভাবতে লাগি। কতই না মজা করলাম আজকে। আসলে বন্ধু ছাড়া না লাইফটা বোরিং, কারণ একমাত্র বন্ধুরাই পারে একটা দুয়াশা জীবনকে রঙিন করে দিতে। আমি আমার বাসার দিকে যেতে লাগি, তখনই দেখলাম কিছু বখাটের ছেলে একটা মেয়েকে তাড়া করতেছে। আমিও দৌড়ে সেখানে চলে যাই। দেখলাম মেয়েটাকে সেই বখাটের ছেলেগুলো ধরে ফেলে আর আমিও সেখানে চলে যাই। এই যে ভাইয়ারা, এটা কি হচ্ছে? মেয়ে পাইলেই কি হাইনার মতো ঝাঁপিয়ে পড়তে হবে নাকি? এই ছেলে, এখান থেকে কেটে পড়, নাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ভাই আমিও বলতেছি খুব খারাপ হয়ে যাবে, তবে আমার না। ভাই, ছেলেটার গায়ে মনে হয় চর্বি চলে আসছে, তাই আমাদের সাথে লাগতে আইছে। তাহলে বেটা চর্বি কমিয়ে দে। ব্যাস বলতেই সেখানে থাকা একটা ছেলে আমার কাছে এসে আমার কলার ধরে। আমিও বেশি কিছু করি নাই, যে হাত দিয়ে আমার কলার ধরলো সেই হাতটা ধরেই দিলাম মোচড়। শালা মনে করছিস কিছুই করবো না, তাই ডাইরেক্ট কলার ধরে ফেললি, এবার কেমন লাগতেছে? বলতে সেখানে থাকা আরো 2 জনে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের একটার পেটে দিলাম লাথি, আর একটার ঘাড় চেপে ধরি আর পিঠে দিলাম খুব জোরে ঘুষি, আর সেও পড়ে গেল। এবার লাস্ট একজন বাকি। কি রে, এবার কি তুই আসবি? থাক আমি আসতেছি বলেই সামনে যেতে নিব, সাথে সাথে সে দৌড়ে পালায় আর আমিও মেয়েটার কাছে চলে যাই। আমি মেয়েটার কাছে গিয়ে দেখি এটা অরিনের বান্ধবী। আপনি ঠিক আছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যদি সময় মতো না আসতেন তাহলে আমার হয়তো খুব বড় ক্ষতি হয়ে যেত। আচ্ছা আপনার কি আক্কেল বলতে কিছুই নেই? এত রাতে রাস্তায় কি করতেছেন? আপনি জানেন না আমাদের দেশের অবস্থা? আর মেয়েদের জন্য দিনের বেলা সেফ না, আর আপনি কিনা রাতের বেলা রাস্তায় চলাফেরা করেছেন, তাও একা। আসলে আমি একটা ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম আর আসতে লেট হয়ে যায়, পরে গাড়ি পাইনি বলে একা একা রাস্তায় হেঁটে হেঁটে আসতে হয়। কেন? আপনার বড়লোক বান্ধবীর গাড়ি দিয়ে পৌঁছে দিতে পারিনি আপনাকে? সারাক্ষণ তো তার সাথে থাকেন, তাহলে এতটুকু হেল্প করতে পারলো না সে? আসলে আমি অরিনের সাথে থাকি ঠিকই, তবে ওর কথা হ্যাঁতে হ্যাঁ করি যাতে ওর অত্যাচার সহ্য করতে না হয়, কিন্তু মন থেকে আমি পছন্দ করি না। আচ্ছা বাদ দেন, চলেন আপনাকে বাড়ি পৌঁছে দেই।
আপনাকে এখন একা ছাড়া ঠিক হবে না, বলা তো যায় না কোন কোনায় কোন জানোয়ার লুকিয়ে আছে। তারপর আমি মেয়েটাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলাম। থ্যাঙ্কস আমাকে বাঁচানোর জন্য আর বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। ওয়েলকাম, এবার বাড়িতে যান, আমি বাসায় যাব। তারপর আমি আমার বাসায় চলে আসি, আর সেখানে এসেই ফ্রেশ হয়ে খাটে লেটিয়ে পড়ি আর দিলাম ঘুম। সকালবেলা অ্যালার্মের আওয়াজে ঘুম ভেঙে যায়, আমিও উঠে ফ্রেশ হয়ে নিলাম। এরপর চলে গেলাম কলেজে। আমি কলেজের গেট দিয়ে ঢুকতে দেখি অনেকে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। হয়তো তারা ভাবছে কাল আমাকে পুলিশে যেভাবে ধরে নিয়ে গেল নিশ্চয়ই আমাকে মেরে হাত পা ভেঙে দিবে, কিন্তু আমার কিছুই হয়নি। আসলে হবেই বা কি করে, আমাকে বাঁচানোর জন্য অনেক মানুষ আছে। আমি দেখলাম আশা ক্যাম্পাসে বসে আছে, আমিও সেখানে চলে গেলাম। কি খবর আশা ম্যাডাম? আমার আশাই মনে হচ্ছে। তুমি তুমি ঠিক আছো অন্তর? ঠিক আছি বলেই তো সামনে দাঁড়ায় আছি। এরপর আমি আশার সাথে কথা বলতে ব্যস্ত। কিছুক্ষণ পরে একটা মেয়ে আমার সামনে এসে দাঁড়ায়, আর আমি মেয়েটাকে দেখে থ হয়ে গেলাম। ঈশিতা, তুই? কে এই মেয়ে অন্তর? আপু, আমি কে সেটা না হয় পরে বলবো, তার আগে এই যে মিস্টার রহমান, আমি আপনাকে এটা জিজ্ঞেস করব না আপনি এখানে কি করেন বা এভাবে রূপ নিয়ে আছেন কেন। শুধু এটাই বলবো, শহরে থাকার পরেও বাড়িতে আসিস না কেন তুই? বাড়িতে আসিস না কেন মানে? এই অন্তর, এ কি বলতেছে এইসব? মাথায় কিছু ঢুকছে না। তুমি একে চিনো? কেন? এর বাবা মাও আমাকে ভালো করেই চিনে, কারণ এই মানুষটার বোন আমি। কি? অন্তর, এটা তোমার বোন? হ্যাঁ, এটা আমার বোন। তবে ঈশিতার সাথে আমার কিছু কথা আছে। আশা, আমি একটু আসি, আর তুই চল আমার সাথে। আমি ঈশিতাকে নিয়ে যেতে লাগি। ভাইয়া, তুই শহরে আছিস কিন্তু বাড়িতে আসিস না কেন? কতই না মিস করি তোকে আমি। আব্বু, আম্মু। আব্বুকে চ্যালেঞ্জ দিছি যাতে আমাকে খুঁজে বের করে। যদি খুঁজে বের করে তবেই বাড়িতে যাব। তবে তুই এখানে কি করে আসলি? এই কলেজের সামনে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, আর তখন তোকে দেখি। প্রথমে মনে করলাম এটা আমার ফর্ম, পরে তো দেখি এটা সত্যিই তুই। কিন্তু ভাইয়া, তুই এভাবে কেন? এমনি, আর কি ভালো লাগে? আমার আবার শো অফ করতে ভালো লাগে না, নিজেকে সাধারণ রাখতেই ভালো লাগে। কিন্তু ভাইয়া, এটা সাধারণের চেয়েও সাধারণ লাগছে। এই ড্রেসে তোকে কেমন জানি অদ্ভুত লাগতেছে। বাদ দে, শোন, এখন আমার সাথে যে দেখা হয়েছে সেটা যাতে কেউই জানতে না পারে, আর আমি যে শহরে আছি সেটাও যাতে কেউ জানতে না পারে। আর 1 মিনিট, তুই গাড়ি ড্রাইভ করে আনছিস? না ভাইয়া, ড্রাইভার তো আছে, আমি ড্রাইভার নিয়েই চলি। আর কথা রইল ড্রাইভারের কথা, সেটা একবার আম্মু দেখলে তো হইছে। আচ্ছা, বাসায় যা। আর আপাতত দ্বিতীয়বার যাতে তুই এখানে আসিস না, কারণ এখানে সকলে জানে এখানে আমি একটা লো ক্লাস ড্রাইভারের ছেলে, আর তোকে দেখলে আমাকে নিয়ে অন্য কিছু মনে করবে, সেটা আমি মোটেও চাই না। কি? তুই এখানে নিজেকে ড্রাইভারের ছেলে বলে পরিচয় দিচ্ছিস? কিন্তু কেন ভাইয়া? কারণ আমি এখানে কিছু বড়লোকী অহংকারী মানুষের তামাশা দেখতেছি, পরে তাদের যোগ্যতা দেখিয়ে ছাড়বো আর বুঝিয়ে দিব নেভার জাজ সামওয়ান বাই সিং হিজ আউটসাইড। কারণ হয়তো উপরে দেখানোর জন্য এক রূপ নিয়ে রাখছে, কিন্তু ভিতরে সে আসলে রূপ লুকিয়ে রাখছে। আর তাছাড়াও আমি দেখতে চাই এখানে বড়লোকী মানুষগুলো যখন কোনো সাধারণ মানুষ পায় তখন কেমন বিহেভ করে, সেটাই এক্সপেরিমেন্ট করতেছিলাম। আর অনেক কিছুই দেখে ফেললাম, এখন তাদের শায়েস্তা করার জন্য আমি কিছু একটা করতে চাচ্ছি। ও, কিন্তু ভাইয়া, তুই বাসায় আসবি না? আসবো রে বোন, আমার একটু সময় দে, আমি সেই বড়লোকী পাবলিকগুলোকে একটা সেই লেভেলের ঝাটকা দিতে চাচ্ছি। আচ্ছা, তুই এখন যা এখান থেকে, পরে কথা বলবো। ঠিক আছে ভাইয়া, ভালো থাকিস। বলেই ঈশিতা চলে গেল, আর আমি ও আবার ক্যাম্পাসে চলে গেলাম। সেখানে আমি আশার কাছে যেতে লাগি, তখনই অরিন আমার সামনে উপস্থিত। কি রে ছোট লোকের বাচ্চা, কি অবস্থা? আমি দেখলাম তার বন্ধু বান্ধবীরা সেখানে উপস্থিত। আমার তো ভালোই, আপনার বলেন। আমারও ভালো। তো কেমন মার খেলি থানায়? মায়ের খেলাম আমি, তাও থানায়। যদি চোখে ময়লা থেকে থাকে তাহলে একটু পরিষ্কার করে নেন। আর দেখেন তো, আমাকে দেখে কি আর মায়ের খাওয়া পাবলিক মনে হচ্ছে, নাকি ওই আপনার পিছে থাকা ছেলেগুলোকে মার খাওয়ার পাবলিক মনে হচ্ছে? তখনই অরিন ভালো করে খেয়াল করে আমার শরীরে কোনো মারের বা আঘাতের দাগ নেই। যদি আমাকে আঘাত করা হতো তাহলে সেইভাবে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকতে পারতো না, কিন্তু অন্তর তার বন্ধুদের যা মারলো তাতে তাদের মধ্যে এখনো সেই আঘাতগুলো দাগ রয়ে গেল। কি মনে করলেন আমাকে আপনার সেই এমপি বাপের দ্বারা পুলিশের হাতে ধরিয়ে মায়ের খাওয়াবেন? হা হা হা, আপনার বাপ কেন, আপনার বাপের বাপেও আমার কিছুই করতে পারবে না, কিন্তু আমি চাইলে অনেক কিছুই করতে পারবো। কিন্তু আপনার মতো আমি বড়াই করে বেড়াই না। এই ছোট লোকের বাচ্চা, কি করবি তুই? সামান্য একটা ড্রাইভারের খ্যাত ছেলে তুই, যত বড় মুখ নয় তত বড় কথা।
মুখ আমার না আপনার, যে বলতেছেন আমার মুখ ছোট। আমি মুখ খুললে আপনাদের মতো বড় লোকের বাচ্চাগুলোকে পুরাই গিলে ফেলতে পারবো। ধুর, আপনার সাথে বকবক করতেছি কেন? আমার তো সময় নষ্ট হচ্ছে। যে কিনা এমপি বাপের দ্বারাও কিছুই করতে পারলো না, সে নাকি আবার ধমকায়। একটা কথা মনে রাখিস, কুকুর না শুধু দল বেঁধে থাকে বলেই একা একাই রাজত্ব করে বেড়ায়। তাদের কিছু সংখ্যক মানুষই কেবল ভয় পায়, কিন্তু যখন সেই শহরে একটা বাঘ ঢুকে পড়ে তখন সে শহরের সকল মানুষই আতঙ্কে থাকে। চলি, আমার কাছে ওয়েস্ট করার মতো টাইম নাই। বলেই যেতে লাগি। অন্যদিকে অরিনের মেজাজ খারাপ হয়ে গেল। আসলেই তো সে তার আব্বুকে দিয়ে অন্তরকে পুলিশের কাছে পাঠানোর শর্তে ও পুলিশ তার শরীরে কোনো আঘাতই করতে পারল না, অথচ গোটা কলেজের সামনে অন্তরটাকে চড় দেয়। এই খ্যাটটা কি করে বেঁচে গেল? আমি এটাকে কোনো মতেই ছাড়বো না। না, এবার আব্বুকে কিছুই বলবো না, যা করার নিজেই করব। আমার সাথে দাপটগিরি করতেছে এই ছোট লোকের বাচ্চা, আমি একে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। তবে প্রশ্ন হলো, সে কি করেই বা পুলিশের কাছে যাওয়ার পরেও মার না খেয়ে একদম সুস্থভাবে ফিরলো? আজ পর্যন্ত আমি যাকে আব্বুর দ্বারা পুলিশের কাছে পাঠিয়েছি, কমপক্ষে 1 সপ্তাহ সেই ছেলেটাকে কলেজে দেখা যায় না। আর এ কি? তবে যেই হোক না কেন, যদি আব্বুর পাওয়ার দিয়ে এটাকে শায়েস্তা করতে না পারি, তাহলে আমিও আমার বুদ্ধি খাটিয়ে এটাকে উচিত শিক্ষা দিব আর বুঝিয়ে দেব এই অরিনের সাথে যে মাতবরি করতে যায়, অরিন তার কি হাল করে। ওয়েট কর ড্রাইভারের বাচ্চা, তোকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। এইদিকে আমি ক্যাম্পাসের দিকে যাচ্ছি আর আশার কাছে গেলাম। অন্তর, ওইটা তোমার বোন ছিল? হুম। ও কিসে পড়ে? ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। ও আচ্ছা, তোমার বোন তোমাকে এভাবে কথাগুলো কেন বললো? আরে বললো আর কি, আমরা আড্ডা দিতে ব্যস্ত, তখনই কিছু ছেলে মেয়ে আমাদের কাছে আসে। হ্যালো অন্তর ভাই। আসসালামু আলাইকুম। জি, কিছু বলবেন আপনারা? ভাই মানতেই হবে আপনার সাহস আছে। যে মেয়ের সাথে আমরা কিছু করার পরিকল্পনাও করতে পারি না, সেই মেয়েকে আপনি পুরো ক্যাম্পাসের সামনে চড় দিলেন। ভাই আপনার মধ্যে তো আগুন আছে। আমরা আপনার কার্যক্রম দেখে আপনার ফ্যান হয়ে গেলাম। ভাই আপনার মতো একজন মানুষের জন্য এতদিন আমরা অপেক্ষা করছিলাম। প্লিজ আমাদের এই মেয়েদের অত্যাচার থেকে বাঁচান। হ্যাঁ, আসলে আপনি চাইলে অরিনকে সাহায্য করতে পারবেন। আর ভাই আমরা আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। আর তাছাড়া অরিনকে একমাত্র আপনি টাইট দিতে পারবেন। প্রথমত বন্ধুত্ব করতে চাইছেন, আমিও গ্রহণ করলাম। আর কথা রইল অরিনকে টাইট দেওয়ার, সেটা চাইলে আপনারাও পারতেন যদি আপনাদের মনোবল শক্ত থাকে ও আপনাদের একত্ব শক্ত থাকতো, তাহলে অরিনের বাপ ওরফে এমপিকেও শায়েস্তা করতে পারতেন। কিন্তু আপনাদের মনোবল দুর্বল হওয়ার কারণে হার মেনে নিলেন তাদের কাছে। একটা কথা, এমপি তখনই এমপি হতে পারছে যখন তাকে জনগণ ভোট নিয়ে তাকে নির্বাচিত করছে। তাহলে বুঝে নেন জনগণের শক্তি। তারপরেও ভাই এখন আপনিই পারবেন এই এমপির মেয়েকে সাহায্য করতে। ঠিক আছে, দেখা যাবে ভাই। এরপর এরাও আমাদের সাথে আড্ডায় ব্যস্ত। এরই মধ্যে তানভীর উপস্থিত, তবে সে আমার দিকে এসেই গম্ভীরভাবে তাকিয়ে আছে। কিরে তানভীর, কি অবস্থা? ভালোই, তবে তোর সাথে কথা আছে আমার। হ্যাঁ বলিস দোস্ত, ক্লাসের সময় হয়ে গেছে, চল। আর ভাইয়া ও আপুরা পরে কথা বলবো, ভালো থাকবেন সকলে। এরপর তাদের থেকে বিদায় নিয়ে তানভীর ও আশাকে ক্লাসের চলে দিকে আর ক্লাসে গিয়ে বসে পড়ি। কিছুক্ষণ পরে অরিন ও তার দলবল ক্লাসে আসে। তবে অরিন আমার দিকে তাকিয়ে একটা পৈশাচিক হাসি দেয়। আমি বুঝলাম না তার হাসির কারণ। এরই মধ্যে ক্লাসে স্যার চলে আসে আর আমরাও ক্লাসে মনোযোগ দিলাম। তবে দেখলাম তানভীর আমার দিকে গম্ভীরভাবে তাকিয়ে আছে। কাহিনীটা বুঝলাম না। বর্তমান মুহূর্তে অরিন ও তানভীর দুজনকেই আমার একটু অন্যরকম লাগতেছে। তবুও এসব বাদ দিয়ে ক্লাসের দিকে মনোযোগ দিলাম। ক্লাস শেষ, আমিও তানভীর ও আশাকে নিয়ে ক্যান্টিনে যেতে চাইলাম। তবে আশার নাকি কি কাজ আছে, তাই সে অন্য কোথাও গেল। তাই তানভীরকে নিয়ে গেলাম। আমার প্রচুর খিদা লাগছে। আর বলিস না, নাস্তা অর্ডার দে তাড়াতাড়ি। অন্তর, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি সত্যি উত্তর দিবি? হ্যাঁ বল, তবে আগে নাস্তা আন মামা, সকাল ধরে কিছুই খাই নাই। তানভীর চলে গেল নাস্তা আনতে। ও নাস্তা নিয়ে এসে আমাকে দেয় আর আমিও খেতে লাগি। অন্তর, তুই আসলে কে? তানভীরের কথা শুনে খাবার খাওয়া থেমে গেল। আমি কে মানে? এটা কেমন প্রশ্ন? তুই কি আসলেই সেটা যেটা দেখাচ্ছিস সবাইকে? তোর কি অন্য কোনো পরিচয় আছে? কি বলতেছিস আজব? দেখ, কথা ঘুরাবি না। যেটা জিজ্ঞেস করছি উত্তর দে। আমি সাধারণ একটা গাড়ি ড্রাইভারের ছেলে, এর বাইরে কি আমি? কিন্তু আমার মনে হয় না তুই সাধারণ কেউ। আমার থেকে লাগে তুই যেটা সবাইকে দেখিয়ে বেড়াস সেটা তুই না। কারণ কোনো ছেলের ক্ষমতা নেই এমপির অপবাদ থেকে নিজেকে পুলিশের থেকে রেহাই করার। তাছাড়াও কাল তোকে আমি দেখছিলাম যেখানে তুই একটা দামি গাড়িতে ঘোরাফেরা করতেছিলি, সাথে 3টা ছেলেও ছিল, আর মনে হচ্ছিল তারা অনেক বড় লোক।
তুই যদি ড্রাইভারের ছেলে হতি তাহলে সেই গাড়িতে মজা মাস্তিতে কিভাবে মেতেছিলি? অবশ্য তোকে চুপসে থাকার কথা ছিল, তারা তোর উপর হুকুমতি করার কথা ছিল, কিন্তু দেখলাম তুই তাদের উপর হুকুমতি করতেছিলি, যেটা আমার চোখ এড়িয়ে যায়নি। এবার সত্যিটা বল, তুই কি আসলেই সাধারণ কেউ নাকি তোর আরো একটা পরিচয় আছে? আমি তানভীরের কথাগুলো শুনে চুপসে গেলাম। আমি ভাবতেও পারি নাই এইভাবে ধরা খেয়ে যাব। হ্যাঁ, তুই কাল যা দেখছিস সেটা সত্যি। ও আমার আরো একটা পরিচয় আছে। তবে দোস্ত, আপাতত আমি এটা কাউকে বলতে পারবো না। আমাকেও না? শোন, সময় হলে জানতে পারবি কে। তবে তোর যেহেতু আমার সম্পর্কে জানার এতই আগ্রহ ও আমার অর্ধেক রহস্য জেনেই গেছিস, তাহলে আমার সত্যিটা সর্বপ্রথমে তোকেই বলবো। তবে আমাকে এই ব্যাপারে ফোর্স করিস না। ঠিক আছে, তবে সত্যিটা আমাকেই আগেই বলবি। ওকে। এরপর নাস্তা করে আমিও তানভীর থেকে বিদায় নিয়ে কলেজের বাইরে চলে যেতে লাগি আর নিজেকেই নিজে গালমন্দ করতে লাগলাম। আজ একটা ভুলের জন্য তানভীর আমার সত্যিটা প্রায় জেনেই গেছে, কিন্তু আমি চাই না কেউ এখন সত্যিটা জানুক। তবে যে ভুলটা করছি আগামীতে সেটা আর করা যাবে না। আমি কলেজের গেটের বাইরে রিকশার জন্য দাঁড়িয়ে আছি। ঠিক তখনই কেউ একজন পিছন থেকে আমার মুখে রুমাল ধরে। আমি রুমাল সরিয়ে দেখতে যাব, ততক্ষণ সময় পাইনি, তার আগেই বেহুশ। যখন চোখ খুললাম তখন নিজেকে একটা রুমে আবিষ্কার করলাম। আমি সেই রুমে খাটের উপর শুয়ে আছি। আমিও শোয়া থেকে উঠে পড়লাম আর রুমটা ভালো করে দেখতে লাগলাম। রুমটা ভালো করে দেখেই থ হয়ে গেলাম, কারণ রুমটা আমার ভালো করেই চেনা। আমি কিডন্যাপ হয়েছি ঠিকই, তবে আমি এখন এখানে কি করে আসলাম সেটা মাথায় ঢুকতেছে না। কারণ আমি আমাদের বাড়িতেই আমার রুমে আছি, কিন্তু কিভাবে তা অজানা। কিছুক্ষণ পরেই দরজার আওয়াজ আসে। আমি দরজার দিকে তাকালাম আর দেখলাম আম্মু আসছে রুমে। কি রে, উঠছিস? তবে আম্মু। হ্যাঁ বল। আমি এখানে কিভাবে? আমাকে চ্যালেঞ্জ করেছিলি না, পূরণ করে দিলাম তোর চ্যালেঞ্জ। আমি দেখলাম আমি দরজায় থেকে আস্তে আস্তে কথাটা বলল। আমি আব্বুর দিকে হা করে তাকিয়ে আছি। ওই মুখ বন্ধ কর, মশা ঢুকে যাবে। তুমি কিভাবে জানলে আমি কোথায় আছি? কি মনে করছিস তুই নিজেকে? নিজেকে আমার থেকে লুকিয়ে বেড়াবি? হা হা হা, এতটাই সহজ নাকি? আমার যতটুকু মনে হচ্ছে তুমি নিজে থেকে আমার খোঁজ বের করনি, কারো ধারায় বা কাউকে দিয়ে কাজটা করছো। আর আমি যে ভয়টা পাইছি মনে করছি আজকে হয়তো রক্ষা নাই আমার। কেন, কি অঘটন ঘটাচ্ছিস তুই? কোনো অঘটন ঘটাই নাই আমি। যেটা জিজ্ঞেস করছি সেটা বলো। তোর আব্বু তোর বোনের ড্রাইভারের দ্বারা তোর খোঁজ পায়। সে নাকি তোকে একটা কলেজের সামনে দেখছে, আর তুই নাকি ইতিশার সাথে কথা বলছিস সেটাও দেখছে। পরে তোর আব্বুকে বলে, তারপর টুক করে আমাকে কিডন্যাপারের মতো কিডন্যাপ করে বাড়িতে নিয়ে আসে। বাহ আব্বু বাহ, ভালোই বাটপারি করছো। চ্যালেঞ্জ দিলাম, মনে করছিলাম সুন্দর করে তুমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করবা, কিন্তু তুমি তো বাটপারি করে আবার ভাব নিতেছো, আবার নিজেকে কিছু একটা মনে করতেছো। কেমনে যে তুমি শহরের নামি দামি একজন মানুষ তা জানি না, আল্লাহই জানে কার কার সাথে বাটপারি করছো তুমি। কেমনে যে শফিকুর রহমান থেকে শহরের টপ বিজনেসম্যান শফিকুর রহমান হইলা আল্লাহই জানে। জি হ্যাঁ, আমি মোহাম্মদ ওবায়দুর রহমান অন্তর, শহরের টপ বিজনেসম্যান শফিকুর রহমানের ছেলে, যাকে শহরের নামি দামি মানুষেরা ও পলিটিশিয়ানরা ভালো করে চিনে ও সম্মান করে। কিন্তু আমাদের সাথে মজা করেই থাকেন উনি। আসলে আব্বু আমাদের সাথে অনেক ফ্রিলি ব্যবহার করে। হাজারো প্রেশার থাকার পরেও আমাদের সাথে কোনো দিনও রাগ দেখিয়ে কথা বলে নাই। বলতে গেলে আব্বু আমাদের অনেক ক্লোজ বন্ধু। ছাড়াও আব্বু আমাদের সযত্নেই বড় করে, আমাদেরকে কোনো কিছুরই কমতি রাখেননি। আমাদের যেটা প্রয়োজন শুধু একবার বললেই মুহূর্তের মধ্যে আব্বু এনে দেয়। আমি, আম্মু, আব্বু ও বোন ঈশিতা মিলে হ্যাপি ফ্যামিলি আমাদের। তবে কোনো দিনও আমাদের কুশিক্ষাগুলো দেননি তারা সবসময় আমাদের সঠিক ও সুশিক্ষাই দিছে। না হলে তো আজ সেই এমপির মেয়ের মতো আমরাও একই কাজ করে বেড়াতাম। তবে আমি শো অফ করতে মোটেও পছন্দ করি না, কারণ আমি নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবেই রাখতে চাই। আর আমি আমার আব্বুর পরিচয় সবার কাছে নিজেকে প্রকাশ করতে চাই না। আমি নিজেকে সাধারণ মানুষ হিসেবে পরিচিতি দিতে চাই। যদি আমি আব্বুর পরিচয় তাদের কাছে নিজেকে প্রকাশ করি তাহলে তারা আমাকে আলাদা চোখে দেখবে ও আব্বুর পরিচয়ের জন্য সম্মান আর আব্বুর পরিচিতি শেষ হয়ে যায়, তাহলে তারাও আমাকে গণ্য করা ভুলে যাবে। কিন্তু যদি আমি নিজেকে সকলের কাছে আব্বুর পরিচয় ছাড়া নিজের যোগ্যতা ও ব্যবহার যদি প্রকাশ করি তাহলে তারা আমাকে অনেক সম্মান করবে ও আমার সাথে মিশবে, যেটা আমার নিজের তৈরি সম্মান ও যোগ্যতা হবে। বাহ আব্বু বাহ, কি আর বলবো, চিটার তুমি, চিটারি করে আমার সাথে প্রতিটা খেলা হোক,
অন্য কাজ হোক, জিতো তুমি। জানি না আম্মু কেমনে যে এরকম চিটার বাটপার টাইপের মানুষকে বিয়ে করলো, নাকি আম্মুকে ফাঁসিয়ে বিয়ে করছো তুমি। ওই দেখা যায় তাল গাছে, থুক্কু তাল গাছ না, আম গাছ দেখা যাচ্ছে। আব্বু ছেলে ঝগড়া পড়ে, আগে দুইজনে ফ্রেশ হয়ে আসো, আমি দুপুরে খাবার রেডি করতেছি। আম্মুর কথা মতোই আপাতত আব্বু ও আমার কথাবার্তা রেখে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসেই খাটে লেটিয়ে পড়ি কিছুক্ষণের জন্য। আমি কোনোদিনও ভাবতে পারি নাই আমার আব্বু আমাকে এইভাবে বাড়িতে আনবে। বিষয়টা আমাকে হাসাচ্ছে। ছেলেকে বাসায় আনার জন্য আব্বু কিডন্যাপার হয়ে গেল। কিছুক্ষণ পরে খাবারের জন্য ডাক পড়ে আর আমিও চলে যাই ডাইনিং টেবিলে, সেখানে বসে পড়ি। 2 মাসের বেশি হয়ে যায় আমরা পরিবারের সকলে মিলে এক টেবিলে খাবার খাই নাই, আর আজ খেতে বসলাম। সকলে বেশ মজা করে একসাথে বসে কথা বলতে বলতে লাঞ্চ করে নিলাম। এরপর আমিও রুমে চলে গেলাম। কিছুক্ষণ পরে দেখি ঈশিতা আমার রুমে আসে। কিরে, এখানে কি করিস? কি করি মানে? আমি তো রুমে আসতে পারবো না। না আসতে পারিস সেটা তো মানা করি নাই, আয় বস খাটে। এরপর ঈশিতা খাটে এসে বসে। আচ্ছা ভাইয়া, তোর পাশে একটা মেয়েকে দেখছিলাম, মেয়েটা কে ছিল? মেয়েটা আমার ক্লাসমেট। শুধুই কি ক্লাসমেট নাকি অন্য কিছু? দিব একটা, ওইটা শুধুই আমার ক্লাসমেট ও বান্ধবী বলতে পারিস, এর বাহিরে কিছুই না। আর শোন, পাকনামি একটু কম কর, আমি আছি আমার জ্বালায় আর উনি কিনা। আচ্ছা ভাইয়া, আজ থেকে তো এখানেই থাকবি তাই না? না রে বোন, আমি এখানে থাকবো না, কারণ এখানে থাকলে সকলে আমার সত্যিটা জেনে যাবে, যেটা আমি চাই না। আমি সকলের কাছে সাধারণ একজন মানুষ হিসেবেই থাকতে চাই, আর আমি চলে যাব সন্ধ্যায়। ভাইয়া প্লিজ যাইস না। দেখ ঈশিতা, তুই ভালো করে জানিস কেন আমি থাকতে চাচ্ছি না, আর পারলে আম্মু আব্বুকে ম্যানেজ করতে একটু হেল্প করিস আমায়। ঠিক আছে, দেখি, তুই রেস্ট কর, আমি চাই। আচ্ছা। ঈশিতা চলে যায় আর আমি ও একটু চোখ বন্ধ করে শুয়ে পড়ি খাটে। আর কখন যে ঘুম চলে আসে তা অজানা। সন্ধ্যায় আমার ঘুম ভাঙে আর আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। এরপর চলে গেলাম সামনের রুমে। সেখানে গিয়ে দেখি আম্মু নাস্তা রেডি করতেছে, আব্বু টিভি দেখে আর ঈশিতা মোবাইল নিয়ে ব্যস্ত। আমিও ঈশিতার পাশে গিয়ে দিলাম চুল টান। কিরে শয়তানি, কি করিস? আউস, ভাইয়া ব্যথা পাইতেছি। তুই ব্যথা পাইলে আমার কি? দাঁড়া, দেখাচ্ছি। বলেই মোবাইল এক সাইডে রেখে এবার আমার চুলের উপর ঝাঁপিয়ে পড়ে। এই শয়তানি ছাড় বলতেছি। এখন কেমন লাগে? ভুল হয়ে গেছে, এই আম্মু আমাকে মারি ফেলতেছে। এই কি শুরু করছিস তোরা দুইটা? আম্মু, অন্তর ভাইয়া আগে আমার চুল টান দিচ্ছে। তোদের দুইটারই তো কাজ একে অপরকে খোঁচা দিয়ে বেড়ানো। নাস্তা রেডি, টেবিলে আয়। তারপর আর কি, চলে গেলাম। সেই পেদনি থেকে নিজেকে ছাড়িয়ে নাস্তা করে সাথে ঈশিতা ও আব্বু টেবিলে আসে। আমাদের কিছু কথা বলার আছে। কি বলবি বল। আসলে আম্মু, আমি চাচ্ছি কলেজের বছরগুলো বাসার বাইরে থেকে পড়াশোনা করব। মানে আমি কলেজের বছরগুলো এখানে না থেকে অন্য কোথাও থেকে পড়াশোনা করতে চাচ্ছি। কি? কিন্তু কেন? কোনো সমস্যা? কোনো সমস্যা নাই আব্বু, আসলে আমি চাই না আপাতত কলেজ লাইফের বছরগুলোতে কেউ আমার সত্যিকারের পরিচয়টা জানুক। আমি সকলের মাঝে সাধারণ মানুষের মতো করে থাকতে চাই ও নিজের একটা পরিচয় বানাতে চাই। না, আমি পারবো না এটাতে মত দিতে। আরে আম্মু, এত চিন্তা করো কেন? মাঝে মাঝে এসে দেখা করে যাব। আর যদি কলেজ অফ থাকে তাহলে তো এখানে এসেই থাকবো। আসলে এটা আমার একটা ইচ্ছা, প্লিজ মানা করিও না। এটা কি ধরনের ইচ্ছা? সকলে চাই যত পারুক সুযোগ সুবিধা নিতে, আর তুই কিনা। আব্বু, আমি কিছু জিনিস দেখেই এই সিদ্ধান্তটা নেই, না হলে আমিও এই সিদ্ধান্তটা নিতাম না। আমাদের কলেজে বড়লোকের ছেলে মেয়েদের কেউই পছন্দ করে না, তবে উপর দিয়ে তাদের সম্মান করে। কিন্তু আমি চাই কলেজের সকল থেকে মন থেকে সম্মান ও ভালোবাসা পেতে। তাই আমি এটা করতে চাচ্ছি। আর এটাও চাচ্ছি কেউ যাতে না জানতে পারে আমি তোমার ছেলে। অন্তত কলেজ লাইফ শেষ হওয়া পর্যন্ত এই পরিচয়টা গোপন রাখতে চাই আমি। আর সত্যি তোকে নিয়ে গর্ব হচ্ছে অন্তর। আজ প্রমাণ করে দিলি তুই আমাদের সন্তান, যার মধ্যে না আছে কোনো লোভ লালসা, না আছে কোনো অহংকার। ঠিক আছে, তুই যেটা চাচ্ছিস সেটাই হবে। থ্যাঙ্কস আব্বু, তবে হ্যাঁ, এসে এসে দেখা করে যাব। আর মোবাইল তো আছেই। তারপর তারা রাজি হয়ে যায় আর আমিও ভীষণ খুশি, কারণ আমি সাধারণ জীবনযাপন করতে চাই। আব্বুর এত নাম ও পাওয়ার থাকার পরেও এইসবে আমার কোনো প্রকার ইন্টারেস্ট নেই। এরপর সুন্দর করে নাস্তা করে নিলাম আর রুমে গেলাম। বাকিরাও পিছন পিছনে আমার রুমে আসে। আমি জানি তোমাদের মন চাইছে না আমার এই কথাটা মানতে, কিন্তু আমি চাই না আমার পরিচয়টা ফাঁস হোক, তাই এমনটা করতে হচ্ছে। আর আমি একটু সাধারণ জীবনটা উপভোগ করতে চাই। আম্মু আমাকে জড়িয়ে ধরে আর কান্না করতে লাগে। আমিও আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরি। শোন, প্রতিবেলা আমাকে কল দিবি। আচ্ছা।
এরপর আম্মু ও আর আমি মিলে ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ি। আসলে বাড়িতে আসলাম, তাই কিছু জিনিস নিয়ে গেলেই ভালো হবে। আর আমার কিছু প্রয়োজনীয় জিনিস আছে, সেগুলো নিয়ে নিচ্ছি। এরপর যখনই যেতে নিব, আম্মু ও আব্বু বলে রাতের খাবার খেয়ে যেতে। তাদের জোড়াজড়িতে আমিও মানা করি নাই। রাতের বেলা আমি আমার খাটে শুয়ে শুয়ে মোবাইল নিয়ে ব্যস্ত। রাতের খাবারের জন্য ডাক পড়লো, আমিও গেলাম খাবার খেতে। সেখানে গিয়ে টেবিলে বসলাম। আম্মু, আজকে তোমার হাতে খাবার খাবো। তাহলে আমিও। আম্মু আমাদের কথা শুনে ভীষণ খুশি হয় আর আমাদের ভাই বোনকে খাইয়ে দিতে লাগে। আর আমরাও দুজনে মজা করতে করতে খাবার খেলাম। এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে ব্যাগ নিয়ে আম্মু আব্বুর থেকে বিদায় নিয়ে চলে গেলাম নিজের সেই ভাড়া করা বাসায়। সেখানে গিয়ে রুমের তালা খুলে সেখানে ব্যাগ রেখে হাত মুখ ধুয়ে খাটে লেটিয়ে ঘুমিয়ে পড়ি। সকালবেলা আমার ঘুম ভাঙে অ্যালার্মের আওয়াজে, তাই আমিও উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেলাম কলেজে। কলেজের ভিতরে যেতেই দেখলাম সবকিছু একদম নিস্তব্ধ, মানে কোনো সারাশব্দ নাই। আরও একটা জিনিস লক্ষ্য করলাম, সেখানে অনেকেই আমার দিকে তাকিয়ে আছে। হয়তো তারা আমাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু তাদের চোখের ভাষা আমি বুঝতে পারছি না। তাই মনে হচ্ছে কিছু একটা ঘটতে চললো কলেজে। আমিও তাদের চেয়ে থাকা দেখেও না দেখার ভান করে চলে গেলাম ক্যাম্পাসের দিকে, যেখানে আমিও বসতাম ও আড্ডা দিতাম। এখন তো তানভীরও আছে আমাদের সাথে। আমিও সেখানে যেতে লাগি, আর সেখানে গিয়ে দেখি অরিন সেখানে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে কারো জন্য অপেক্ষা করতেছে। আমিও তাকে দেখে সেখানে না গিয়ে উল্টা ঘুরে গেলাম। এই ছোট লোকের বাচ্চা, কই যাচ্ছিস তুই? আমিও তার দিকে ঘুরে দাঁড়ালাম। জি, কিছু বলবেন? ওলে বাবালে, এখন অপরিচিতদের মতো বিহেভ করতেছিস কেন? তোর জন্য কতক্ষণ ধরে আমি এখানে অপেক্ষা করতেছি। কেন, কিছু বলার আছে? হ্যাঁ, তবে শুধু বলার না, করারও আছে। মানে দাঁড়া, কিরে, কই তোরা? বলতেই দেখলাম সেখানে কিছু ছেলে পেলে উপস্থিত হয়ে গেল, আর তাদের হাতে হকি স্টিক ও ক্রিকেট স্ট্যাম্প। আর তারা আমার দিকে একদম একদল হায়নার মতো তাকিয়ে আছে। অরিন হয়তো তাদের ভাড়া করে আনছে আমাকে মারার জন্য। আমি মেয়েটাকে অহংকারী মনে করতাম, কিন্তু এটা তো দেখি অহংকারীর সাথে বদমেজাজিও। আর মেয়েটা যে আমার জন্য এসব রেডি করে বসে থাকবে, তা আমার ধারণার বাহিরেই ছিল। কিরে, হাওয়া বের হয়ে গেল তোর? আমি জানি না তুই পুলিশের হাত থেকে কি করে বেঁচে ফিরলি, কিন্তু এবার এদের হাত থেকে বাঁচবি কি করে? এই যে দেখ, সবার হাতে কিছু না কিছু আছে তোর হাতগুলো ভেঙে ফেলার জন্য। এবার পালাবি কোথায়? আমি অরিনের মুখের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। বাহ, কি সুন্দর একটা হাসি দিলি। সমস্যা নেই, কিছুক্ষণ পর তো সকল হাসি বের হয়ে যাবে। জানি না তুই এদের হাত থেকে ফিরবি কিনা। যদি মরিস তাহলে আমি না হয় তোর জানাজার ব্যবস্থা করে দিব, আর বেঁচে গেলে হসপিটালের বিল দিয়ে দেব। কিন্তু আমাকে চর মেরে যে অপরাধ করেছিস তুই, সেটার শাস্তি দিয়েই ছাড়বো তোকে। আমিও এর কথায় কান্না দিয়ে আমার ঘাড়টা একটু এদিক ওদিক করে নাড়িয়ে নিলাম, আর পকেট থেকে মোবাইলটা বের করে নিলাম, আর নির্ভয়ে তাদের কাছে এগিয়ে যেতে লাগি। আর মোবাইলে একটা নাম্বার বের করে সেখানে একটা SMS দিয়ে দিলাম, আর সেই ছেলেগুলোর সামনে দাঁড়ালাম আমি। তবে আমি একটা ছেলের ডাইরেক্ট সামনে গিয়ে দাঁড়াই। কিছু পর আমার সামনের ছেলেটার মোবাইল বেজে ওঠে। ফোন তুল শাওন। আমার কথা শুনে সকলেই থ হয়ে গেল, বিশেষ করে শাওন, মানে যে ছেলেটা আমার সামনে দাঁড়িয়ে আছে। আর অরিন ও। এই, তুই আমার নাম কি করে জানিস আর আমাকে চিনিস তুই? কল ধরলেই বুঝতে পারবি। শাওন পকেট থেকে মোবাইল বের করে আর কল রিসিভ করে। সেও ফোনে কথা বলতে ব্যস্ত। কথা বলতে বলতে সেও আমার দিকে বারবার অবাক চোখে তাকাচ্ছে। এই নিন অন্তর ভাইয়া, ভাইয়া কথা বলবে আপনার সাথে। আর কেউ অন্তর ভাইয়াকে কিছু করবি না। তারপর আমিও মোবাইলে কথা বলে নিলাম, আর মোবাইলটা শাওনের হাতে দিলাম। আর বাকি ছেলে পেলেও শান্ত হয়ে গেল। অন্যদিকে অরিন তাদের কাণ্ড দেখে থ হয়ে গেল। সে এইসব দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না যে আমাকে শায়েস্তা করতে লোক আনলো, কিন্তু তারা আমাকে ভাইয়া বলে কথা বলতেছে, প্লাস আপনি আপনি বলে কথা বলে সম্মান দিচ্ছে। এইদিকে অন্তর ভাইয়া, আমরা অজান্তে আপনাকে মারতে আসলাম, সরি ভাইয়া, আমাদের ক্ষমা করবেন। আসলে ভাইয়া মেয়েটা আমাদের আনছে আপনাকে শায়েস্তা করতে, কিন্তু আমরা জানতাম না আপনি রনি ভাইয়ার পরিচিত কেউ। আপনি যদি বলেন তাহলে আপনার পরিবর্তে এমপির মেয়ের 12টা বাজিয়ে দিই। লাগবে না, তোমরা যাও, এখানে থাকিও না। জি ভাইয়া, এই চল তোরা। শাওনের কথা শুনে সেখানে থাকা ছেলেপেলেগুলো শাওনের সাথে চলে যেতে লাগে। আসলে আমি শাওনের ভাই রনিকে অনেক আগের থেকে চিনি, কারণ রনি আমার অনেক আগের ফ্রেন্ড। একটা পরিস্থিতিতে পড়েই দুজনের বন্ধুত্ব হয়ে গেল, কিন্তু নিজের পরিচয় আড়ালে রাখতে চাই বলেই কারোর সাথে তেমন কথাবার্তা হয় না। আর আমি যে শহরে আছি সেটাও কেউ জানতো না। প্রথমে শিহাব ও কিছু হারামি জানলো, এরপর আস্তে করে CM আঙ্কেল জানলো,
তারপর পরিবারের সদস্যরা, আর এখন তো আমার অনেক পুরনো বন্ধু রনিও জানলো। আমিও হেঁটে অরিনের কাছে গেলাম। সে আমার দিকে থ হয়ে তাকিয়ে আছে। আপনি আমাকে শায়েস্তা করার জন্য লোক ভাড়া করে আনছেন, কিন্তু দেখলেন তো তারা আমাকে কিছুই করলো না, বরং তারা আমাকে সম্মান করে ভাইয়া ডেকে কথা বলতেছিল। আর এর সাথে তাদের লিডার কি বলছে শুনছেন তো? সে বলল, ভাইয়া আপনি যদি বলেন মেয়েটাকে শায়েস্তা করে দেই। দেখলেন তো ব্যাপারটা? আপনি মনে করছেন শুধু আপনার কাছেই পাওয়ার আছে। আচ্ছা ধরেন আপনার কাছে পাওয়ার আছে, তাই বলে কি সেই পাওয়ারের অপব্যবহার করতে হবে? এখন আপনার কাছে ক্ষমতা আছে ঠিকই, কিন্তু সেই ক্ষমতা কি চিরস্থায়ী? আচ্ছা ধরেন আপনি আপনার বাবার ক্ষমতা দিয়ে বড়াই করে বেড়াচ্ছেন। যদি কাল আপনার বাবা সেই ক্ষমতাটুকু না থাকে, তাহলে আপনার কি হবে? তখন কি করবেন? এখন যে সকলের সাথে বড়াই করে বেড়াচ্ছেন, যদি ক্ষমতা যায় তখন কলেজে আসতে পারবেন আপনি? আর তাছাড়াও ধরে নিলাম কলেজে আসলেন, আর আপনার